আচ্ছা, শুরু করি তাহলে। 28 নম্বর হোমওয়ার্কটা একটু করি। এর জন্য বলছে যে 28 নম্বরটা একটু খেয়াল করবেন। 28 নম্বরের মধ্যে 50 গ্রাম ভরের একটি মার্বেল 5 মিটার উচ্চতা থেকে অনুভূমিক তলে পড়ছে। আচ্ছা, তারপর কি প্রতিক্ষিপ্ত হয়ে 32 মিটার উঁচুতে উঠলো। সংঘর্ষটি 1/10 সেকেন্ড স্থায়ী হলে তল দ্বারা প্রযুক্ত বল ও ওই বলের ঘাত। আচ্ছা, ঘাতটা তো আমরা পড়ি না, সো ঘাতটা বাদে বলটা করি আর কি। প্রযুক্ত বল যে এই জন্য দিছিলাম আমি। আচ্ছা, একটু খেয়াল করবেন। সিম্পল ম্যাথ, জাস্ট একটু চিত্রটা আগে বুঝেন আপনি, তাহলে হয়ে যাচ্ছে। 28, 28। আচ্ছা, চিত্রটা আঁকি একটু। এই যে আমাদের কাছে মনে করেন ভূমিটা আছে। এখন হয়েছে কি, একটা বল আমাদের জন্য 5 মিটার উচ্চতা থেকে পড়ছে। এই যে একটা বল আছে, যেটা ভর দিয়ে দেওয়া আছে আমাদেরকে 50 গ্রাম। এটা 5 মিটার উচ্চতা থেকে পড়ছে। 5 মিটার উচ্চতা থেকে পড়ছে। তাহলে 5 মিটার উচ্চতা থেকে যখন বলটা পড়বে, তখন আমরা জানি যে আস্তে আস্তে নিচে যখন পড়বে, জি এর প্রভাবের কারণে ওর বেগটা বাড়বে, ঠিক না? সো বেগ বাড়ার কারণে ও যখন ভূমিতে আঘাত করবে, তখন ও একটা বেগ নিয়ে আঘাত করবে। এই যে বেগটা নিয়ে আঘাত করবে, এটাকে আমরা ওর আদি বেগ বলবো। ঠিক আছে, ভূমিতে আঘাতের সময় ওর কি বেগ? আদি বেগ। তারপর হইলো কি, এরপরও প্রতিক্ষিপ্ত হয়ে, অর্থাৎ এরপর এই বলটা ধাক্কা খেয়ে ভূমির সাথে ও কোন দিকে উঠে গেছে? উপরের দিকে উঠে গেছে। সিম্পল। এই যে একটা জিনিস পড়লো, পড়ার পরও ধাক্কা খেলো ভূমির সাথে, তারপর উপরের দিকে উঠছে। কারণ উপরের দিকে যখন উঠছে, ও আবার পুরো 5 মিটার উঠে নাই। ও এবার 3.2 মিটার উচ্চতায় উঠছে। বুঝছেন? ও ফুল উচ্চতায় না উঠে এবার 3.2 মিটার উচ্চতায় উঠতে পারছে। তাহলে ও যখন এই জায়গায় এসে আঘাত করছে, ওর একটা আদি বেগ আছে। ভূমিতে আঘাত করার সময় ওর একটা বেগ আছে, এটাকে আমরা আদি বেগ বলতেছি। অন্যদিকে ও আবার ভূমি থেকে উপরের দিকে উঠার সময় ও একটা বেগ নিয়ে উঠবে। যার কারণে তো 3.2 মিটার উচ্চতা উঠতে পারছে, ঠিক না? ধাক্কা খাওয়ার পর একটা বেগ নিয়ে উপরে উঠে না কোনো বস্তু। সো ওই বেগটাকে আমরা ওর শেষ বেগ বলতেছি, ভি। তাহলে আদি বেগটা লাগবে, শেষ বেগটা লাগবে। আর মাঝখানে বলে দিছে এই জায়গায় যে সংঘর্ষটা হয়েছে, সেই সংঘর্ষটা 1/10 সেকেন্ড স্থায়ী হয়েছে। 1/10 সেকেন্ড কি হয়েছে? স্থায়ী হয়েছে। সো এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একসাথ করি, তাহলে কি আসবে? আসলে এই জায়গায় আদি বেগটা একটু বের করি। তাহলে প্রথম অংশে যখন পড়বে, পড়বে যখন, তখন ওর আদি বেগ মানে পড়ার সময় ওর বেগটা কত হবে? তাহলে একটু খেয়াল করবেন, এই জায়গায় ওর কোনো আদি বেগ নেই, সো ইউ এর মান হবে 0। এই জায়গায় শেষ বেগটা কত হবে? আমাদের কাছে দেওয়া আছে এইচ। আমরা জানি ও কত ত্বরণের নিচের দিকে পড়বে? জি ত্বরণের নিচের দিকে পড়বে। সো আপনি সূত্র খাটাবেন কোনটা দেখেই বুঝতে পারছেন। ভি আছে, এইচ আছে, এ আছে, ইউ আছে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু পড়ন্ত বস্তু, প্লাস 2GH। ওকে, শেষ বেগটা বের করব। আদি বেগটা তো 0, সো 0 + 2G এর মান তো আমরা জানি 9.8। এইচ এর মান কত আমাদের জন্য? 5। ওকে, তাহলে এটা আসবে √98। তাহলে এটা আসবে 47√2 ভি। এই যে বেগটা, এই বেগটাতেও ভূমিতে আঘাত করবে, সো এটাকে আমরা ভূমিতে আঘাতের সময় বেগ বলবো, বা এই ক্ষেত্রে ওর আদি বেগটা বলবো। ঠিক আছে, ভূমিতে আঘাতের সময় বেগ এটা। ভূমিতে আঘাতের সময় বেগ। এরপরও কোন দিকে উঠবে? উপরের দিকে। তো উঠার সময় ও একটা বেগ নিয়ে উপরের দিকে উঠবে, ঠিক না? সো আসেন এইটুকু অংশ যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এবার ও যখন উপরের দিকে উঠবে, আদি বেগটা থাকবে একটা। কেন? কারণ ওই যে ধাক্কা খাওয়ার পর, কোনো জায়গায় ধাক্কা খাওয়ার পর এরপর উপরের দিকে উঠলে ওর একটা আদি বেগ থাকে নিক্ষিপ্ত বস্তুর। সর্বোচ্চ 3.2 মিটার উচ্চতায় উঠছে। তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর বেগটা কত হয়ে যাবে? আমরা সবাই জানি 0 হয়ে যাবে। তাহলে আদি বেগ ইউ, শেষ বেগ ভি, এইচ দেওয়া আছে। এবার জি এর বিরুদ্ধে কাজ করতেছে, কারণ ও নিক্ষিপ্ত বস্তু। সো যখন উপরে উঠবে, উঠবে যখন উঠবে যখন তখন আমরা খাটাবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার -2GH। মাইনাস কেন? কারণ বস্তু উঠতেছে উপরের দিকে, জি কাজ করতেছে ঠিক কোন দিকে? এর নিচের দিকে। তাহলে একটু আসলে তো শেষ বেগটা কত বসায় দিব আমরা? সিম্পল, 0 বসায় দিব। ইউ এর মান কত বসায় দিব জানি না, বের করবো। -2, জি এর মান 9.8, এইচ এর মান হবে আমাদের জন্য 3.2 মিটার। সো ইউ সমান আসবে √2 ইন্টু 9.8 ইন্টু 3.2। তাহলে এই জায়গায় একটা মান পাবো। এটা হবে কি? এটা হবে ভূমিতে আঘাতের সময়। ভূমিতে আঘাত করার পরে ও যখন উপরের দিকে উঠছে, সো তখন ভূমিতে আঘাতের পর শেষ বেগ হচ্ছে এটা। সো এটা আসবে √2 ইন্টু 9.8 ইন্টু 3.2। এটা হচ্ছে ভূমিতে আঘাতের পর শেষ বেগ। অর্থাৎ কাহিনীটা কি? ওই যে ভূমিতে যখন আঘাত করছে ইউ বেগে, ভূমি থেকে উঠে গেছে ভি বেগে। তাহলে এই জায়গার মধ্যে ওর সংঘর্ষটা করছে, রাইট? এই জায়গার মধ্যে গিয়েও ভূমির মধ্যে আঘাত করছে। তো আঘাত করার সময় আদি বেগ এটা, শেষ বেগ এটা। এই ইউ থেকে ভি তে কনভার্ট হইতে, আদি বেগ থেকে শেষ বেগে কনভার্ট হইতে আমার টাইম লাগছে কতক্ষণ? 1/10 সেকেন্ড।
কতক্ষণ টাইম লাগছে আমার জন্য? 1/10 সেকেন্ড। তো আমার বলটা বের করতে বলছে। তো বল বের করার জন্য আমরা কি করব? সিম্পল, বুঝতে পারতেছেন, বলের সূত্র আমরা সবাই জানি, এফ ইজ ইকুয়ালস টু কি আমাদের জন্য? এম এ। এম এর মান কত বসাবো? এই যে বলটার ভর বসাবো, 50 গ্রাম দিয়ে দেওয়া আছে, সো 0.05 কেজি। এর জায়গায় আমরা সূত্র বসাবো কোনটা একটু বুঝিয়েন। আপনার কাছে একটা আদি বেগ আছে, শেষ বেগ আছে, কতক্ষণ সময়ে বেগটা চেঞ্জ হয়েছে সেটাও আছে, 1/10 সেকেন্ড। সো ভি মাইনাস ইউ বাই টি বসা দিব ত্বরণের জায়গায়। সো ভি এর মান আপনি জানেন, ইউ এর মান আপনি জানেন, √2 ইন্টু 9.8 ইন্টু 3.2 মাইনাস ইউ এর মান হচ্ছে 7√2 ডিভাইড বাই টি এর মান হচ্ছে আমাদের জন্য 1/10 সেকেন্ড বা 0.1। তো এই জায়গা থেকে বলের মানটা বের হয়ে যাবে এবং সেটা মাইনাসে আসবে। কেন মাইনাসে আসবে? কারণ ওই যে এই বস্তুটার বেগটা কি হয়ে গেছে, এই বস্তুটার বেগটা কিন্তু কমে গেছে, সো বলটা অপোজিট দিকে লাগতেছে এই জন্য। দেখি তো বুঝছেন কিনা সবাই? দেখি বুঝছি কিনা সবাই। কারো সমস্যা থাকলে বলবেন। স্যার ওখানে ইউকে ভি কেন ধরছেন? ও আচ্ছা, এই যে ব্যাপারটা হচ্ছে, এটা একটু চিন্তা করেন যে হচ্ছে আমাদের এই বলটা যখন ভূমিতে এসে আঘাত করছে, আপনি একটু বুঝেন কাহিনীটা, যে ও এই জায়গায় এসে আঘাত করছে করছে করছে, তাহলে আঘাতের সময় ও একটা বেগ নিয়ে নেমে আসছে, তারপর আঘাত করে পড়ছে, পড়ার পরও একটা বেগ নিয়ে উপরের দিকে উঠছে, এই যে বেগ নিয়ে আবার উপরের দিকে উঠছে। তাহলে এই যখন আঘাতের কাহিনীটা করছে, এই আঘাতের কাহিনীর সময় আদিবেগ কোনটা? এই যে এটা হচ্ছে আদিবেগ, আঘাতের সময় আদিবেগ এটা। আঘাতের পরে এর এই বেগ নিয়েও উপরের দিকে উঠছে, সো আঘাতের কাহিনীর মধ্যে শেষ বেগ ওইটা। ব্যাপার বুঝছেন? মানে আমরা আঘাতের কাহিনীর সময় তো বল প্রয়োগ করছে, ও ভূমির জি মধ্যে এসে স্যার। ধাক্কা মারছে না, সো ওইটাই ওর আদিবেগ, উঠার সময় শেষ বেগ। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। ওকে। আর 14 নং এ ঘর্ষণজনিত বল যোগ। আচ্ছা একটু দেখি, দাঁড়া। 14, 900 কেজি ভরের ট্রাক 60 কিলোমিটার, আচ্ছা, ব্রেক চেপে 50 মিটার দূরে থামানো হলো যদি মাটির ঘর্ষণজনিত 200 নিউটন, তার ব্রেক জনিত বল নির্ণয় করা। আচ্ছা এটাও করাই দিই একটু। এই ম্যাথটা হচ্ছে ইয়াতে আসছিল, আমার বছর হচ্ছে এইচএসসি তে আসছিল, এই হুবহু ম্যাথটা আসছিল, 12 নাম্বারটা এইচএসসি তে। আর এগুলো হচ্ছে কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসেন সবাই একটু কোরিয়ান ম্যাথ গুলা, ঠিক আছে? আর ইয়া দিয়ে তো লাভ নাই, স্কিপ করে লাভ নাই, একটু এগুলা করে ফেললে অল্প অল্প করে আপনারা ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য যেটা প্রিপারেশন নিচ্ছেন আগায় যাবেন অনেক। ঠিক আছে, আসি 12 নাম্বারের মধ্যে একটু। 12, 12, ওকে। 12 নাম্বার বলছে স্থির অবস্থা থেকে 40 কেজি ভরের কোন বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড, না এটা না তো, কত নম্বর? 14, সরি। 900 কেজি ভরের একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, তাহলে 60 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, ওকে। ব্রেক চেপে ট্রাকটিকে 50 মিটার দূরে থামানো হয়েছে, ওকে। যদি রাস্তার ঘর্ষণজনিত বল 200 নিউটন হয়, ব্রেক জনিত বলের মান নির্ণয় করো। ওকে, একটু খেয়াল করবেন তাহলে। আমরা একটু চিত্রটা যদি আঁকি, আমাদের 900 কেজি ভরের একটা গাড়ি ছিল, এই যে 900 কেজি ভরের গাড়িটা আছে, ও 60 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছিল, রাইট? সো এটাকে আমরা সুন্দর মতো মিটার পার সেকেন্ডে নিতে পারি, এটা ওর আদিবেগ। মিটার পার সেকেন্ডে নেওয়ার শর্টকাট টেকনিক হচ্ছে 3.6 দিয়ে ভাগ করা, ঠিক আছে? ওকে, তাহলে কিলোমিটার/আওয়ার থেকে কিছু চলে যাবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে, জাস্ট 3.6 দিলে ভাগ করলেই হবে। ওকে, ব্রেক চেপে ট্রাকটিকে 50 মিটার দূরে থামানো হয়েছে, তাহলে আমরা ওকে 50 মিটার দূরে থামাই ফেলছি ব্রেক চেপে। তাহলে একটু আসবেন, এই যে ও ব্রেক চেপে 50 মিটার, 50 মিটার দূরত্বে গিয়ে এই বস্তুটা থেমে গেছে, তাহলে থেমে গেছে মানে ওর শেষ ব্রেকটা কত হয়ে গেছে? 0। ব্রেক দিছেন, ব্রেক চাপা মানে কি? বাধা প্রদান করা, তাহলে আপনি বুঝতেছেন যে এই জায়গার মধ্যে আপনি অপোজিট দিকে বাধাটা দিচ্ছেন, ব্রেকের বলকে আমরা এফ বি এ লিখতেছি, এফ বি, ব্রেক জনিত বল। তাহলে কি হয়েছে? আপনি যখন সামনের দিকে যেতে চাচ্ছেন বা সামনের দিকে যেতে চাচ্ছেন, ব্রেকটা অপোজিট দিকে কি দিচ্ছে? ধাক্কা দিচ্ছে, সিম্পল। তাহলে ব্রেকটা যদি অপোজিট দিকে ধাক্কা দেয়, এছাড়াও বলছে আবার দেখেন 50 মিটার দূরে থামানো হয়েছে ব্রেক চেপে, যদি মাটির ঘর্ষণজনিত বল 200 নিউটন হয়, তাহলে আবার ঘর্ষণও আছে। আচ্ছা, ঘর্ষণও কোন দিকে কাজ করে? গাড়ি যেদিকে চলে তার অপোজিটে কাজ করে ঘর্ষণ। তাহলে আমরা বুঝতে পারি সিম্পল কথায় যে এই জায়গায় আরেকটা বল আছে, সেটা হচ্ছে ঘর্ষণ, সেটাও অপোজিটে কাজ করতেছে, এফ। এফ কেটাও কোন দিকে কাজ করতেছে? অপোজিটে কাজ করতেছে। আশা করি বুঝতে পারছেন। গাড়িটা সামনের দিকে চলতেছে, এই সময় ব্রেকও চাপছেন, ঘর্ষণও আছে, দুইজনই গাড়িটাকে কি দিতে যাচ্ছে? বাধা দিতে যাচ্ছে। তো বাধা দিতে চাইলে তো সিম্পল কথা, দুইটাই অপোজিটে কাজ করতেছে গতি। ওকে, এবার একটু আসবো, আমাদেরকে বলছে এফ বি এর মানটা বের করতে, এটা 200 নিউটন দিয়ে দিছে।
এফ বি এর মানটা কত বের করতে পারছে। এবার একটু খেয়াল করবেন, আমরা সবাই জানি যে এফ ইজ ইকুয়ালস টু সুন্দর মতো হচ্ছে এম এ, বা এফ নেট ইজ ইকুয়ালস টু এম এ, মানে লব্ধি বল ইজ ইকুয়ালস টু এম। এখন এই জায়গার মধ্যে কি কি বল আছে একটু খেয়াল করবেন। আচ্ছা, সামনের দিকে কি ওর উপর কোনো বল প্রয়োগ করা হয়েছে? দেখেন তো, ওর একটা বেগ আছে, কিন্তু সামনের দিকে কি আমি ওকে কোনো ধাক্কা প্রয়োগ করছি, কোনো বল প্রয়োগ করছি? নো। তো সামনের দিকের বলের মান কত হয়ে যাবে? জিরো। সামনের দিকের বলের মান কত হয়ে যাবে? জিরো। আর এই এফ বি আর এই এফ কে ঠিক কোন দিকে কাজ করতেছে? ওর গতির অপোজিটে। ওর গতির অপোজিটে, ওই যে বলছিলাম গতির অপোজিটে হইলে বলকে নেগেটিভ ধরতে, গতির অপোজিটে হলে বলকে কি ধরতে? নেগেটিভ। সো সামনের দিকের বল হচ্ছে জিরো মাইনাস এফ বি মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। এর কোন সূত্রটা বসাবেন একটু খেয়াল করবেন আপনি। এই যে আপনার কাছে আছে আদি বেগ আছে, আপনার কাছে এই যে শেষ বেগ আছে, আপনার কাছে এস আছে, ইউভিএস আছে, আপনাকে বের করতে হবে এর মান। তাহলে আমরা কোনটা দিয়ে বের করবো? ওই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস। ওকে, তাহলে মাইনাস এফ বি মাইনাস এফ কে এর মান 200, এম এর মান হচ্ছে 900 কেজি, আদি বেগ হচ্ছে আমাদের জন্য কত? শেষ বেগ হচ্ছে জিরো, আদি বেগ হচ্ছে 60 ডিভাইড বাই 3.6 হোল স্কোয়ার ডিভাইড বাই 2s। এস এর মান হচ্ছে 50 মিটার দূরত্বে গিয়ে থামছে। সো এফ বি এর মানটা সুন্দর মতো এই পাশে চলে আসবে, সেটা আসবে এই যে এফ বিটা ওই পাশে নিলাম, এটাকে এই পাশে আনলাম, তাহলে এটা তো মাইনাস, রাইট? সো মাইনাসটা এই জায়গায় কি হয়ে যাবে? অটোমেটিক্যালি প্লাস হয়ে যাবে। সো প্লাস হইলে হবে 60 ডিভাইড বাই 3.6 এর হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 50, মানে হচ্ছে আচ্ছা 900টাও গুণ আছে, 900, এটা হচ্ছে 100, আচ্ছা 9 লেখা যেত, মাইনাস 200। এই যে এটা হচ্ছে এফপি এর মানটা, ব্রেক জনিত বলের মানটা। দেখেন সবাই বুঝছেন কিনা? অর্থাৎ ও যেদিকে চলতেছে সামনের দিকে কোনো বল নাই, জিরো। অপোজিটে কয়টা বল আছে? দুইটা, তাহলে দুইটা বলকে নেগেটিভ আকারে লিখছি, একটা মাইনাস এফ পি মাইনাস এফ। তারপর সুন্দর মতো এম এর জায়গায় আপনি এর সূত্রটা বসাই দিয়েছেন, বসাই দিয়ে আপনি সুন্দর মতো ব্রেক জনিত বল বা এফ পি এর মানটা বের করে নিয়েছেন। শেষ, এতটুকু। দেখি তো বুঝছি কিনা, কারো সমস্যা থাকলে বলবো। আর কোনোটা, আর কোনোটাতে কারো প্রবলেম আছে? অনেকগুলো ম্যাথ দিচ্ছি তো মোটামুটি। কারো আর প্রবলেম নাই ম্যাথ এই কোশ্চেন গুলোর মধ্যে? তাহলে আমরা পড়া শুরু করব। 7 নংটা। আচ্ছা আচ্ছা, বেগ 10 সেকেন্ডে এত হতে এত বৃদ্ধি, এটা তো বলছি। বল না? আচ্ছা, দেখি 7 নাম্বারটা একটু খেয়াল করবেন সবাই। 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ সবল ক্রিয়া করলে, মানে কি পরিমাণ বল ক্রিয়া করলে আর কি, তার বেগ 10 সেকেন্ডে 4i মিটার এত মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে এত মিটার পার সেকেন্ড হবে। সিম্পল। বেগটা ছিল এত মিটার পার সেকেন্ড, সো এটা ইউ। এখন ইউ এর মান কত হবে? রুট ওভার দিয়ে 4 স্কোয়ার 5 স্কোয়ার 3 স্কোয়ার, সো এটা হবে ওর ইউ। তারপর এইটা হচ্ছে ওর ভি, ভি এর মান হবে রুট ওভার দিয়ে 8 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার। হইলো ইউ, হইলো ভি, হইলো। কত সেকেন্ডে এই কাহিনীটা হয়েছে? 10 সেকেন্ডে এই কাহিনীটা হয়েছে। 10 সেকেন্ডে আদি বেগ থেকে শেষ বেগে গেছি। তো 10 সেকেন্ডে যদি যাই, তো আমরা এ এর মান সুন্দর মতো বের করতে পারতেছি, ভি মাইনাস ইউ বাই টি, কারণ ভি আছে, ইউ আছে, টি আছে। ওকে, আর এম তো দিয়ে দেওয়া আছে, এফ ইকুয়াল টু এম এ। বুঝছোস? আচ্ছা, বইয়ের সাথে মিলে নেই, সমস্যা নাই তো। বইয়ের সাথে না মিললে কিছু যায় আসে না, বইয়ে ভুল থাকে। স্যার হুম স্যার। স্যার 12 নাম্বারটা ফার্স্টে ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি বের করে, এইটি থেকে এ বের করে দেন এফ ইকুয়াল টু এম এ বের করলে হয় না? 12 না 14? না স্যার 12, একটু আগে যেটা আচ্ছা করা। 12, একটু আগে তো 14 করাইছি স্যার। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা 14 কি হয়েছে বলেন? না স্যার আমি 12 নাম্বারের কথাটা বলতেছিলাম। আচ্ছা 12 করতেছেন, আচ্ছা বলি। স্থির অবস্থা থেকে 40 কেজি ভরের কোন বস্তু নির্দিষ্ট বলে 2 সেকেন্ড পর এত বেগ অর্জন করছে। আচ্ছা, এর উপর কি পরিমাণ বল কাজ? 4 সেকেন্ড পর গতিশক্তি হচ্ছে। আচ্ছা, গতিশক্তিটা সমস্যা না। 40 কেজি ভরের উপর নির্দিষ্ট বলের ক্রিয়াটা হচ্ছে 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ভি মাইনাস ইউ বাই টি দিয়ে করবেন, আদি বেগটা জিরো। ঠিক আছে, এম এ, তারপর হচ্ছে শেষ তো। আর গতিশক্তিটা বের করার জন্য হচ্ছে আপনি বেগটা বের করবেন, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে বেগটা বের করবেন।
এটা তো বের হয়ে গেছে আগে থেকে, হাফ এম ভি স্কোয়ার মারবেন, শেষ। বুঝছি? ওকে, আর বলছে কত নম্বর? 24। 24। ওকে, 70 কেজি ভরের একটি বিমান ছত্র ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামছে, তার উপর বায়ুর বাধা কত? আচ্ছা, আসেন, ভালো একটা কোশ্চেন এটা। 24, রাইট? 24। ওকে, বলছে কি একটু খেয়াল করো, 70 কেজি ওজনের একটি বিমান ছত্র ব্যবহারকারী, বিমান ছত্র মানে কি কি জানি কেউ জানেন? বাংলা ভালো পারেন? বিমান ছত্র প্যারাশুট নাকি? বিমানের দরজা মনে হয় ভাই। কি ব্যাটা জর্জা সব বের হয়ে গেছে নাকি এদের? বিমান ছত্র, আচ্ছা যাই হোক, প্যারাশুট পসিবলি। আচ্ছা যাই হোক, তো 70 কেজি ভরের একজন লোক, ওজনের একজন, আচ্ছা, বিমান ছত্র ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামছে। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু খেয়াল করবেন সবাই। তাহলে 70 কেজি ভরের একজন মানুষ আছে, আচ্ছা মানুষই একই, গোল্লা আঁকলে খারাপ দেখায়। 70 কেজি ভরের একজন লোক, ওকে, আহ কোন দিকে নামতেছে? এই যে 70 কেজি ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামতেছে। একটু খেয়াল করবেন, কোন দিকে নামতেছে? নিচে নামতেছে, কিন্তু কি বেগে? সমবেগে। তাহলে এই ব্যাপারটা বুঝবেন, ও নিচে নামতেছে, ওর গতির দিক নিচে, কিন্তু সেটা সমবেগ বলে ত্বরণের মান কত হয়ে যাবে? সিম্পল কথা, 0 হয়ে যাবে। ভেরি গুড, ত্বরণের মান 0 হয়ে যাবে, এটা বুঝলেই হচ্ছে। তার উপর বায়ুর বাধা কত? তাহলে একটু খেয়াল করবেন, খেয়াল করুন, ও নামতেছে কোন দিকে? নিচের দিকে। ও যদি নিচের দিকে নেমে থাকে, ও যদি নিচের দিকে নেমে থাকে, তাহলে বায়ুর বাধাটা কোন দিকে লাগবে? ওই যে বাধা সবসময় উপরের দিকে লাগবে। সো বুঝলাম আমরা, এই জায়গার উপর বায়ুর বাধাটা লাগবে উপরের দিকে, এফ কেটা উপরের দিকে। আচ্ছা, ও নিচে নামতেছে কেন? কোন বলের কারণে? ওকে দুনিয়া টানতেছে, সেই জন্য। দুনিয়া কোনো বস্তু কি বলে নিচের দিকে টানে? এমজি বলে নিচের দিকে টানে। দুনিয়া যে কোনো বস্তু কি বলে নিচের দিকে টানে? এমজি বলের নিচের দিকে টানে। তাহলে একটু খেয়াল করবেন, এই বস্তুর উপর বা এই মানুষটার উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল। একটা হচ্ছে দুনিয়া ওকে নিচের দিকে টানাতে এমজি বলেও নিচে পড়তেছে। আরেকটা হচ্ছে ওর উপরের দিকে একটা বল আছে, যেটা হচ্ছে বাধাজনিত বল। কেন? কারণ ও যেদিকে পড়তেছে বাধাটা তার অপোজিটে লাগে। আপনি যদি সামনে চলেন বাধা লাগে পেছনে, আপনি এইদিকে চললে বাধা লাগবে উল্টা দিকে, অর্থাৎ বাধা সবসময় উল্টা। সো এফ কে বা বাধা বা ঘর্ষণটা উল্টা দিকে লাগতেছে। তাহলে ওর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল, একটা আরেকটার বিপরীত দিকে। এখন আপনি কাকে বড় লিখবেন? যেহেতু গতিতে এইদিকে, এমজিটাকে বড় লিখেন, কোনো সমস্যা নাই, এটা যাকেই বড় লিখেন, এটা কোনো ব্যাপার না। এই জায়গায় এফ ইজ ইকুয়ালস টু এম এ লিখলাম। বল আছে কয়টা? দুইটা। তাহলে ওর গতি কোন দিকে? ওর গতি নিচের দিকে। সো এটাকে পজিটিভ ধরলাম, এমজিটাকে কি ধরলাম? পজিটিভ ধরলাম। আচ্ছা, তাহলে আসেন, বলতেছিলাম কি, যে হচ্ছে এফ ইকুয়াল টু এম এর সূত্র লিখেন। এফ ইকুয়াল টু এম এর সূত্রটা লিখলাম আমরা, ওকে, নো প্রবলেম। এফ ইকুয়াল টু এম এ লিখে দেখেন, একটু খেয়াল করবেন, ও পড়তেছে কোন দিকে? নিচের দিকে। সো এমজি টাকে পজিটিভ ধরে নিলাম, ওর গতির অপোজিটটাকে নেগেটিভ ধরে নিলাম। সো এফ কেটা নেগেটিভ, এমজি টা পজিটিভ, শেষ। এমজি মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু এম, ত্বরণের মানটা 0, সমবেগে পড়তেছে। এফ কে এর মান আসবে এমজি এর সমান, দ্যাট ইজ হচ্ছে 77 ইনটু জি এর মান 9.8, শেষ। এত নিউটন। বুঝছি? এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এগুলা, দেখে বুঝছি কিনা। আর আর কারো প্রবলেম ছিল কোনো? বলেন একটু। ওকে, 24 বুঝা গেছে কিনা দেখেন একটু সবাই। আর কারো কোনোটাতে প্রবলেম আছে? ওকে, ঠিক আছে, কারো প্রবলেম নাই। আমার কথা তো শোনা যাচ্ছে না? কথা
ওকে, ঠিক আছে। তাহলে প্রবলেম সবগুলো মোটামুটি হইলো। কারো প্রবলেম থাকলে একটু বলিয়েন, ক্লাস শেষও বলতে পারবেন, কোনো প্রবলেম না। আসেন আজকের পড়া শুরু করি তাহলে আমরা। আচ্ছা, এটা গেল ম্যাথ গুলা। আমরা এফ ইকুয়াল টু এম এ সূত্রটা পড়ছিলাম এবং এফ ইকুয়াল টু এম এ সূত্রের যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলা কিছু কিছু করছিলাম। আজকে আমরা আরো কিছু টপিক পড়বো এক্সট্রা করে, সো ওগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সর্বপ্রথম টপিকের মধ্যে চলে আসি আমরা, সেটা হচ্ছে আমাদের জন্য ওকে হুম আচ্ছা, আজকে যে টপিকটা পড়বো আমরা সেটাকে আমরা বলবো সিস্টেম। সিস্টেম সিস্টেম জিনিসটা কি সবাই একটু খেয়াল করবেন। সিস্টেম হচ্ছে এই নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনের জিনিসপত্রগুলোর মধ্যে বা গতির জিনিসপত্রগুলোর মধ্যে সিস্টেম বলা হয় কাকে? সিস্টেম বলা হয় যখন একাধিক ভর একত্রে যুক্ত থাকে। একাধিক ভর ভর একত্রে যুক্ত থাকে, একত্রে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা একটা সিস্টেম বলি। তখন সেটাকে আমরা একটা সিস্টেম বলি। কিরকম? মনে করেন এই জায়গায় আমাদের একটা ভর আছে, এই জায়গার মধ্যে আমাদের একটা ভর আছে। এই দুইটা ভর পরস্পরের সাথে একটা দড়ি দ্বারা যুক্ত আছে। কি দ্বারা যুক্ত আছে? একটা দড়ি দ্বারা যুক্ত আছে। তখন সেটাকে আমরা একটা কি বলবো? সিস্টেম বলবো। কেন সিস্টেম বলবো? কারণ আমি যদি এই বস্তুটাকে ধরে মুভ করাই, তাহলে এটার সাথে সাথে এই বস্তুটাও কি করবে? মুভ করবে। সো আমাদের দুইটা বস্তুই একত্রে মুভ করতেছে, এই জন্য পুরা জিনিসটাকে আমরা একটু কি বলতেছি? সিস্টেম বলতেছি। পুরা জিনিসটাকে আমরা একটু কি বলতেছি? সিস্টেম বলতেছি। দেখা যাচ্ছে না ইয়ার জন্য, দেখা যাচ্ছে না ওই কি নাম এটার, ল্যান্ডস্কেপ করেন তাহলে দেখা যাবে। আজি একাধিক ভর যখন একত্রে যুক্ত থাকবে, কিরকম ব্যাপারটা? এই জায়গার মধ্যে একটা ভর আছে, এই জায়গার মধ্যে একটা ভর আছে, আমরা বললাম কি এটাকে টান দিছি, আমরা একটাকে টান দিছি, তাহলে পরেরটাও সাথে সাথে কি করবে? দৌড় দিবে। তাহলে দুইটা বস্তু একই সাথে মুভ করতেছে, অর্থাৎ একজন কখনো একা মুভ করতে পারবে না, সবাই একসাথে মুভ করবে। এই জন্য বলি একাধিক বস্তু যখন একত্রে যুক্ত থাকে তখন সেটাকে আমরা একটা সিস্টেম বলি। শুধু এরকম যে এটা হওয়াটাই বাধ্য না যে দড়ি দ্বারাই যুক্ত থাকতে হচ্ছে, সেটা এরকমও হইতে পারে। জাস্ট দুইটা বস্তু পাশাপাশি লাগানো আছে, আপনি এই পাশ থেকে একটা বল প্রয়োগ করছেন, তাহলে কি হবে একটু খেয়াল করেন তো? এই দুইটা বস্তু এবার একত্রে মুভ করবে না। এই যে দুইটা বস্তু পাশাপাশি লাগানো আছে, আপনি ধাক্কা মারছেন, দুইজন একসাথে মুভ করবে। এছাড়াও আরো অনেক রকম সিস্টেম আছে, যেমন আমাদের কপিকল আছে। কপিকল একটা সিস্টেম। এই যে কপিকল, আপনার তো কপিকল চিনার কথা, ঠিক আছে? ওই যে দুইটা বস্তু একসাথে লাগাই দেয়, ওই যে যেটা দিয়ে ফ্ল্যাগ টানে, ঠিক আছে? দুই পাশে দুইটা ভর থাকে, মুভ করবে, যার ভর বেশি ওইদিকে মুভ করবে। এটাও একটা সিস্টেম। কেন? কারণ এ যখন মুভ করবে এও মুভ করতে কি হবে? বাধ্য হবে। অর্থাৎ দুইটা ভর যখন একত্রে মুভ করবে বা একত্রে যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলি সিস্টেম। একের বেশি ভর যখন একত্রে যুক্ত থাকবে, যে একাধিক ভর একত্রে যুক্ত থাকবে, সেসবগুলোকে আমরা কি বলবো? সিস্টেম বলবো। এই সিস্টেমের মধ্যে সিস্টেমের ক্ষেত্রে সিস্টেমের ক্ষেত্রে কিছু কথা একটু মাথা রাখতে হবে, কিছু বেসিক একটু মাথা রাখতে হবে। কিরকম বেসিকটা একটু খেয়াল করবেন সবাই। আমরা একটা সিস্টেম দিয়ে দেখাবো, বাকি সব সিস্টেম সেম কাহিনী মেনে চলবে, ঠিক আছে? তাহলে আসলে একটা সিস্টেম দিয়ে দেখাই। মনে করেন দড়িওয়ালা সিস্টেমটা দিয়ে দেখাই। এই যে সবগুলো একই সিস্টেম মেনে চলবে। মনে করেন আমি আমি এই বস্তুটাকে ধরে, এই যে প্রথম যে বস্তুটা আছে এই বস্তুটাকে ধরে আমি 1 মিটার সামনে নিয়ে আসছি। কত মিটার সামনে নিয়ে আসছি? 1 মিটার সামনে নিয়ে আসছি। অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আমাদের এই সিস্টেমটার মধ্যে এই বস্তুটা যদি 1 মিটার সামনে চলে আসে, এই পেছনের বস্তুটাও কত মিটার সামনে চলে আসবে? 1 মিটার। অর্থাৎ কোন একটা সিস্টেমে কোন একটা ভরের সরণ যা হবে, পুরো সিস্টেমটার প্রত্যেকটা ভরের সরণ কি হবে? সমান। অর্থাৎ আপনি 2 মিটার সরাইলে সবাই 2 মিটার করে সরবে, আপনি 3 মিটার সরাইলে সবাই 3 মিটার করে সরবে, অর্থাৎ সবাই সেম পরিমাণ সরণ দেখাবে। তাহলে আমরা লিখবো যে সিস্টেমের প্রতিটি ভরের সরণ সেম, প্রতিটি ভরের সরণ সেম, ভরের সরণ সেম। আচ্ছা, সরণ যদি সেম হয়, সরণ বাই সময় মানে আমরা জানি বেগ। সরণ বাই সময় মানে আমরা কি জানি? বেগ। সো সরণ বাই সময় মানে যদি বেগ হয়, তাহলে আলটিমেটলি কি আসতেছে? সিস্টেমের প্রতিটি ভরের বেগও কি হবে? সেম। জাস্ট আপনি একটা রেলগাড়ির কথা চিন্তা করেন, তাহলে সবচেয়ে ভালো করে বুঝতে পারবেন যে আমার কাছে যদি একটা রেলগাড়ি থাকে, রেলগাড়ি এটা একটা বগি, রেলগাড়ি এটা একটা বগি, যারা কানেক্টেড আছে। এখন রেলগাড়ির সামনের বগিটা যদি 10 মিটার/সেকেন্ড বেগের সামনের দিকে আগায় যেতে থাকে, তাহলে এই বগিটা কি অন্য কোনো বেগে আগাইতে পারবে না? এ ওকে টেনে সেম বেগে নিয়ে যাবে, রাইট? ও 1 সেকেন্ডে 10 মিটার গেছে, তার মানে ও 1 সেকেন্ডে কত মিটার যাবে? 10 মিটারই যাবে। সো ব্যাপারটা হচ্ছে এই জায়গার মধ্যে সিস্টেমের প্রত্যেকটা ভরের বেগটা পরস্পর কি হইতে হবে? সেম।
এখন বেগের পরিবর্তনের হার বা v/t মানে বেগকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, v - u/t মানে ত্বরণ পাবো। সো ঘুরে ফিরে ত্বরণও সেম হবে। সো এই কথাটাই বেশি ইম্পর্টেন্ট, আসলে সিস্টেমের প্রতিটি ভরের ত্বরণ সেম, প্রতিটি ভরের ত্বরণ সেম। এই কথাটাই আমাদের বেশি লাগবে ত্বরণের ব্যাপারটা, যে কোন একটা সিস্টেম আসলে আলাদা আলাদা ত্বরণে চলতে পারে না। কোন একটা সিস্টেমের প্রত্যেকটা ভর আমাদের একটা নির্দিষ্ট ত্বরণে চলবে। অর্থাৎ এ মনে করেন এ ত্বরণে চলতেছে, এও এ ত্বরণে চলবে, আরেকটা বস্তু যদি কানেক্টেড থাকতো ও এ ত্বরণে চলতো, আরেকটা বস্তু যদি কানেক্টেড থাকতো ও এ ত্বরণে চলতো। সো ব্যাপারটা হচ্ছে সব বস্তু একসাথে এ ত্বরণের সামনের দিকে চলবে, এটা একটু মাথায় রাখবো আমরা। সো সরণ, বেগ, ত্বরণ তিনটা জিনিস সমান হয়, এর মধ্যে এই কথাটা একটু বেশি লাগবে আমাদের। অর্থাৎ সিস্টেমের প্রত্যেকটা ভরের ত্বরণ কি হবে, সমান হবে। সিস্টেমের প্রত্যেকটা ভরের ত্বরণ কি হবে, সমান হবে। এবার একটু আসবো আমরা আচ্ছা, এই সিস্টেমের ক্ষেত্রে আমরা নর্মালি একটা জিনিস শিখবো ভালোভাবে, বিশেষ করে বলতে গেলে সেটা হচ্ছে এই সিস্টেমের ক্ষেত্রে আমরা ত্বরণ বের করা শিখবো মেইনলি, ঠিক আছে। এর বেশি জিনিসপত্র আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এবং এগুলো হচ্ছে বোর্ডের জন্য অত বেশি ইম্পর্টেন্ট টপিক না, এগুলো নর্মালি এমসিকিউর জন্যই ইম্পর্টেন্ট টপিক। সো সিস্টেমের আমরা একটা জিনিস বের করা মেইনলি শিখবো, সেটা হচ্ছে যে কোনো সিস্টেমের ত্বরণটা কত, কত ত্বরণ অনুভব করতেছে ওরা, এই ব্যাপারটা শিখবো আমরা। তাহলে একটু আসেন প্রথমে একটা একটা করে ম্যাথ করা শুরু করি, আশা করি সবাই বুঝে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, একটু খেয়াল করব। আমার কাছে তিনটা ভর আছে, এই ভরটা হচ্ছে 2 কেজি, এটা মনে করেন 3 কেজি, এটা মনে করেন 5 কেজি। এই পুরা ভরটাকে আমরা এই সামনের দিকে 40 নিউটন বল দিয়ে টান দিছি, সামনের ভরটাকে 40 নিউটন বলে টান দিছি। বলছে আমাকে 1 নম্বর কোশ্চেন যে সিস্টেমটার ত্বরণ কত, ত্বরণ কত। আর আরেকটা জিনিস এই কোশ্চেনটার ক্ষেত্রে শিখবো, কারণ এগুলো একটু পরীক্ষা আসে। এটা 1 নাম্বার দড়ি, এটা 2 নাম্বার দড়ি যদি ধরি আমরা, তাহলে বলছে আমাকে 1 ও 2 নং দড়ির 2 নং দড়ির টান কত, 1 ও 2 নং দড়ির টানটা কত। তাহলে একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবো, খুবই সিম্পল একটা জিনিস আসলে। আচ্ছা, প্রথমে আপনি এই জিনিসটা বুঝেন যে এই যে 40 নিউটন বলটা প্রযুক্ত হয়েছে, আপনি যখন এদের সামনের দিকে বল প্রয়োগ করবেন, এই যে সামনের দিকে বল প্রয়োগ করবেন, তখন শুধু কি একজন মুভ করবেন না, তিনজন একসাথে মুভ করবে, কারণ এই পুরাটা জিনিস একটা টোটালি একটা সিস্টেম। তাহলে পুরাটা জিনিস যদি টোটালি একটা সিস্টেম হয়, তাহলে আমরা বলতে পারি যে এই পুরা যতটুকু ভর এখানে আছে, এই জায়গার মধ্যে টোটালি যতটুকু ভর আছে, এই পুরা ভরটার উপর, এই পুরা ভরটার উপর টোটালি আমি কত বল প্রয়োগ করতেছি, 40। চিন্তা করো, আপনি কি শুধু একজনকে টানতেছেন না, তিনজনকে একসাথে টানতেছেন। তাহলে এই বলটা একসাথে কয়জন অনুভব করতেছে, টোটালি তিনজন অনুভব করতেছে। অর্থাৎ এই পুরা জিনিসটা তিনজন অনুভব করতেছে। কে কে? 5 কেজিটা অনুভব করতেছে, 3 ও 2 ও, তাহলে টোটালি 40 নিউটন বল প্রয়োগ হয়েছে। তাহলে আমরা আসলে সিস্টেমের ক্ষেত্রে F = ma সূত্র খাটাইলে ত্বরণ বের করতে গেলে আসবে F/m। এই এম এর জায়গায় আমরা সব সময় মাথায় রাখতে হবে সিস্টেমের মোট ভর বসাইতে হয়, মোট ভর বসাইতে হয়। আর এই এফটা হচ্ছে সিস্টেমের উপর মোট বলটা বসাইতে হবে, টোটাল যত বলটা প্রয়োগ হয়েছে। তাহলে আমরা সিস্টেমের ত্বরণটা পেয়ে যাব। তাহলে মোট কত বল প্রয়োগ হয়েছে এই জায়গার মধ্যে, টোটালি বস্তুটার উপর 40 নিউটন বল লাগছে। টোটাল ভরটা কত আমরা দেখতে পাচ্ছি, 5 + 3 + 2 যেটা 10, সো আসবে 4 ms = 2 ত্বরণ। অর্থাৎ সিস্টেমের ক্ষেত্রে পুরা ভরটার উপর আমার 40 নিউটন লাগতেছে সামনের দিকে, পুরা ভরটার উপর যদি 40 নিউটন লাগে, বলে কারো সমস্যা আছে কিনা একটু বলবো দ্রুত। তাহলে সিস্টেমের ক্ষেত্রে একটা সুন্দর সূত্র আমরা শিখে ফেললাম, সেটা হচ্ছে সিস্টেমের যে কোনো সিস্টেমের ত্বরণ মানে সিস্টেমের উপর মোট বলটা, মোট বল ডিভাইড বাই মোট ভর। তাহলে আমরা সিস্টেম পেয়ে যাবো, সিস্টেমের ত্বরণটা পেয়ে যাবো, সিস্টেমের ত্বরণটা পেয়ে যাবো। আশা করি বুঝছেন সবাই। এবার একটু খেয়াল করবো, দড়ির টানটা বের করতে চাচ্ছি, তাহলে একটু খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে। দড়ির টান, দড়ির টান মানে এই যে দড়িটা আছে এবং এই যে দড়িটা আছে, এই দড়ি দুইটার, এই যে দুইটা বস্তু কানেক্টেড আছে যে দড়ি দিয়ে, সেটা টান বের করতে বলছিলাম। তাহলে এই 1 নাম্বার দড়িটার টান কত, একটু খেয়াল করবেন। এই 1 নাম্বার যে দড়িটা আছে, আপনি টানার সাথে সাথে 40 নিউটন বলে যখন টানছেন, তখন এই দড়িটাও এইদিকে কি হবে, এইদিকে দুই বস্তু দ্বারা টান খাবে। এই যে টান খাওয়ার কারণে ওর মধ্যে টানাটানি অবস্থায় থাকবে, মানে একদম টান টান অবস্থা থাকবে, ফলে ওর মধ্যে একটা কি থাকবে, টান বল থাকবে। এখন টান বলটা কত হবে একটু খেয়াল করতে হবে, এটা সেটা হচ্ছে এই যে দড়িটা আছে,
একটু খেয়াল করবো, এই 40 নিউটন বলটা 40 নিউটন বলটা 2, 3, 5 সবাইকে একসাথে টানতেছে। কেন? কারণ এই 40 নিউটনের পেছনে এও আছে, এও আছে। কিন্তু 1 নাম্বার দড়ি, এই 1 নাম্বার দড়িটা যখন টান খাচ্ছে, ও কি এই বস্তুটাকে টানতে হচ্ছে দড়িটাকে? একটু বুঝিয়ে, দড়ি তো সামনের দিকে টানে যে কোনো জিনিসকে, তাহলে ও ওর পেছনের বস্তুগুলোকে সামনের দিকে টানবে। ও কি ওর সামনের বস্তুকে টানতেছে? না, এই দড়িটা টানতে হচ্ছে এই 3 এবং 5 কেজি ভরের বস্তুকে। ব্যাপারটা বুঝছেন কিনা আবার একটু বুঝাই। 40 নিউটন 2 কেজির উপর দিছি, কিন্তু 2 এর পেছনে 3ও ছিল, 5ও ছিল। সো টোটালি এই 40 নিউটনটা এই 3 জনের উপর একসাথে কাজ করছে। তো এই দড়ির মধ্যে যে টানটা লাগবে, এই দড়ির মধ্যে যে টানটা লাগবে, T1 দিলাম, এই টানটা কি পুরা বস্তু সবগুলোর উপর লাগতেছে? না, এই টানটা একে আর একে টানতে হচ্ছে। অর্থাৎ একে টানবে, একে টানবে। এই দুজনকে যদি টানে, তাহলে আমরা সিম্পল কথাই বলতে পারি যে 1 নং দড়ি 3 ও 5 কেজি ভরের বস্তুদ্বয়কে টানছে। 1 নং দড়ি 3 ও 5 কেজি ভরের বস্তুকে টানে, তাহলে ও যদি 2টা বস্তুকে টানে, তাহলে ওর ক্ষেত্রে আমরা T1 বা বল ইকুয়াল টু এম এ জানি আমরা, ভর ইন্টু ত্বরণ। তাহলে ওর ক্ষেত্রে টোটাল ভর কত আসবে একটু খেয়াল করবেন। ও কিন্তু সবাইকে টানতেছে না, ও 3 আর 5 কে টানতেছে। তাহলে ও যেই ভরটাকে টানতেছে, সেই ভরটার জায়গায় আমরা বসাবো 3 + 5, কারণ 3 আর 5 কেই টানতেছে ইন্টু ত্বরণ, সবার ত্বরণ তো সেম 4। তাহলে 3, 5, 8, 4 8 32 নিউটন। দেখেন তো বুঝছেন কিনা, এটা একটু খেয়াল করতে হবে সবাই। এটা বুঝা গেছে কিনা একটু বলবেন আমাকে। এই যে এই দড়িটা যখন সামনের দিকে যাবে, ও 3 এবং 5 দুইজনকে একসাথে টেনে নিয়ে যাবে। তাহলে আসেন তো 2 নাম্বার দড়িটা, এই 2 নাম্বার দড়িটা এবার যখন ও টানবে, ও তো ওর সামনের কাউকে টানবে না। তো সামনের কাউকেও টানবে না, ও টানবে ওর পেছনে যে আছে। তো ও শুধু কয় নাম্বার বস্তুকে টানবে? 5 কেজি ভরের বস্তুটাকে টানবে। তাহলে আমরা বলতে পারি 2 নাম্বার দড়ির মধ্যে যে টানটা খাবো আমরা, সেটা শুধু 5 কেজি ভরের বস্তু টানবে। তো লিখতে পারি 2 নং দড়ি দড়ি 2 নং দড়ি 5 কেজি বস্তুকে টানে, ও শুধু 5 কেজিটাকে টানবে। সো সুন্দর মতো লিখতে পারি T2 সমান m ইন্টু a। এবার ভর শুধু টানতেছে 5 কেজিকে, ত্বরণের মান হচ্ছে 4, 4 5 20 নিউটন T2। সো T1 ও হইলো টান, T2 ও হইলো। দেখেন কে কে বুঝি নাই একটু বলবো। কে কে বুঝি নাই একটু বলবো। ওকে, গুড, সবাই বুঝতে পারছেন। আসেন এর পরের ম্যাথটা করি। ওকে, তাহলে আসেন সিস্টেমের কাহিনীটা বুঝছেন, ত্বরণের কাহিনীটা, রাইট? তো ত্বরণের কাহিনীটা যদি বুঝেন, তাহলে এই ম্যাথটাও বুঝার কথা, তেমন কষ্ট হওয়ার কথা না। সো সবাই একটু খেয়াল করবেন। ত্বরণটা যদি বুঝে যান, তাইলে হবে আমাদের মেইনলি এগুলা এমসিকিউর জন্য এবং ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। আমরা কিন্তু নর্মালি এগুলা ইয়াতে আসে না, কখনো বোর্ড টোডে আসে না। সো ওই হিসাব করে মাথা রাখবেন সবাই, যে ভার্সিটি যেহেতু আসতেছে শুধু, সো হচ্ছে জাস্ট স্পেসিফিক কোশ্চেন পড়লেই হচ্ছে, আপনার এক্সট্রা জিনিসপত্র লাগতেছে না। সো আসেন, আমার কাছে একটা 3 কেজি ভরের বস্তু আছে, আমার কাছে একটা 2 কেজি ভরের বস্তু আছে। আমি এই পুরা বস্তুটাকে পেছন থেকে এই দিক থেকে 20 নিউটন বল প্রয়োগ করছি। আমাকে জিজ্ঞাসা করছে ত্বরণ কত, ত্বরণ কত। তাহলে একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবাই, খুবই সিম্পল। আসলে এটা বুঝতে পারতেছেন, আমরা সুন্দর মতো ত্বরণ বের করার জন্য আমরা মোট বল বসাবো ডিভাইড বাই মোট ভর বসাবো। ঠিক আছে, মোট বল আবারও লিখতেছি, মোট বল নিচে বসবে মোট ভর, ঠিক না? সিস্টেমের জন্য তনব বের করা সিস্টেম হচ্ছে মোট বল বাই মোট ভর। তাহলে এই যে 20 নিউটনটা, এটা কি একজনকে ধাক্কাচ্ছে? না, ও 3 কেজিকেও ধাক্কাচ্ছে, 2 কেজিকেও ধাক্কাচ্ছে। তো ও যদি দুইজনকে ধাক্কায়, তাহলে আমরা সিম্পল কথা লিখতে পারি এফ এর মান হবে 20 নিউটন মোট বল, আর মোট ভর হবে 3 + 2 নিউটন। সো 20 ডিভাইড বাই 3 2 5 4। দেখেন, কেউ না বুঝলে একটু বলবেন, কোয়াইট সিম্পল। ওকে, বুঝছেন আশা করি সবাই। কেউ না বুঝলে একটু অবশ্যই বলিয়েন আমাকে। ওকে,
এবার চলে আসি আমরা ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয় আর কি। সো একটু করাই দিচ্ছি আমি, মাথায় রাখতে ভালো এই জিনিসগুলো। দুই কেজি, 3 কেজি, দড়ি টান কত? দড়িদ্বয়ের টান কত? একটু খেয়াল করবেন, কোয়াইট সিম্পল একটা জিনিস। একটা দড়ি ঝুলাই দিচ্ছি, দুইটা বস্তু ঝুলাই দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই জায়গার মধ্যে একটা দড়ি দিয়ে প্রথমে 2 কেজি ঝুলাইছি, 2 কেজির সাথে আবার দড়ি দিয়ে একটা 3 কেজি ভরের বস্তু ঝুলাইছি। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, তাহলে একটু খেয়াল করেন তো, দড়িদ্বয়ের টান বের করতে বলছে। তাহলে টান বের করার জন্য আপনি আগে আপনার বেসিক কাহিনীটা আবার মাথায় রাখতে হবে। প্রথমে একটু চিন্তা করবেন, দড়ির নাম্বার দিয়ে ফেলি। মনে করেন এটাকে আমরা 1 নাম্বার দড়ি নাম দিলাম, এটাকে আমরা 2 নাম্বার দড়ি নাম দিলাম। তাহলে একটু খেয়াল করেন তো, যে 1 নাম্বার দড়িটা আছে, এই 1 নাম্বার দড়ি এই যখন ধরে রাখছে, ও 2 কেজিটাকেও ধরে রাখতে হচ্ছে, 3 কেজিটাও ওর নিচে আছে, তো 3 কেজিকেও ধরে রাখতে হচ্ছে। তাহলে এই 1 নাম্বার দড়িটা শুধু কি 2 কেজিকে ধরে রাখতেছে না, ও 2 কেজিকেও ধরে রাখতেছে, কয় কেজিকেও ধরে রাখতেছে, 3 কেজিকেও। তাহলে একসাথে 1 নাম্বার দড়িটা কয়টা বস্তুকে ধরে রাখতে হচ্ছে? 2টা বস্তুকে। সিম্পল জিনিস। মনে করেন হচ্ছে আপনি কোন একটা জিনিস ধরে ঝুলে আছেন, এখন আপনার বন্ধু আপনার পা ধরে ঝুলে আছে, আপনার আরেক বন্ধু আপনার আরেক পা ধরে ঝুলে আছে। তাহলে ব্যাপারটা কি আসবে দেখেন তো, এই যে মানুষটা আছে ও কয়জনের ভার অনুভব করতে হচ্ছে? এই নিচের বস্তুটারও, এরও। আর এই জায়গায় যে আছে, ও কিন্তু শুধু এই এর ভরটা অনুভব করতে হচ্ছে, ঠিক না? কারণ নিচে শুধু ওকে একজন টানতেছে। তো ব্যাপারটা কি আসবে, আমরা সুন্দর মতো লিখতে পারি যে 1 নং দড়ি আসলে কয়টা বস্তুকে টানবে, ধরে রাখছে? 2 কেজি ও 3 কেজি দুইটাকেই ধরে রাখছে। 2 কেজি ও 3 কেজি ধরে রাখ, ধরে রাখ। সো আমরা বলের সূত্র ও এই জায়গায় খাটাবো, বল ইজ ইকুয়ালস টু এম জি খাটাবো। জি কেন খাটাবো? ওই যে এম জি বল নিচের দিকে অনুভব করে, রাইট? সো টান লিখি T1। সো এম এর মান বসাবো 2 আর 3 দুইজনের পরে, ইন্টু জি এর মান 9.8। সো 5 ইন্টু 9.8। ওকে, আর 2 নং দড়ির নিচে কয়টা ভর আছে? একটা ভরই আছে। সো 2 নং দড়ি শুধু 3 কেজি ধরে রাখে, 3 কেজিকে ধরে রাখছে। সো আমরা সুন্দর মতো এফ ইকুয়াল টু আবার এম জি খাটাবো। এফ এর জায়গায় বসাবো T2, এম এর জায়গায় শুধু 3 কেজি যা বসাবো ইন্টু 9.8। দেখেন, কেউ না বুঝলে একটু বলবো তাড়াতাড়ি। কেউ না বুঝলে একটু বলবেন। গুড, সবাই বুঝে গেছেন। তারপর আসেন, এবার আমরা কপি কল শিখি একটু। আচ্ছা, একটু খেয়াল করবো, কপি কল অনেক রকমের আছে, তবে আমরা নর্মালি কয়েক রকমটা একটু দেখাচ্ছি আপনাকে। প্রথম একটা হচ্ছে এই টাইপের কপি কল, M1 M2 ভর আছে। আর একটা শিখাবো আমরা, এই যে মনে করেন একটা দেয়ালের মতো আছে, এই জায়গার মধ্যে একটা কপি কল আছে, এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, এই টাইপের একটা কপি কল আছে। অনেক রকম কপি কল আছে আসলে, এটাও আছে, ঠিক আছে? এই কয়েক রকম মোটামুটি দেখাচ্ছি আমি। সো এই 3 রকম কপি কলের মধ্যে আপনি জাস্ট একটা কথা মাথায় রাখবেন, আমরা একটা সিঙ্গেল জিনিস শিখবো, সেটা হচ্ছে এই কপি কলে বস্তু গুলোর ত্বরণ কত। ত্বরণ কেন ত্বরণ হিসাব করতে চাচ্ছি আমরা, একটু বুঝিয়ে। ত্বরণটা হিসাব করতে চাচ্ছি এই জন্য যে হচ্ছে, একটু খেয়াল করবো যে এই জায়গায় যে বস্তুটা আছে M1 ভরের বস্তু, এবং এই যে M2 ভরের বস্তুটা আছে, এই M1 ভরের বস্তুটা ওকে নিচের দিকে টান দিচ্ছে, রাইট? M1G বলে টান দিচ্ছে। এই M2 ভরের বস্তুটা নিচের দিকে টান দিচ্ছে M2G বলে। এখন মনে করেন এই বলটা বেশি, তাহলে M1G যদি বেশি হয়, অটোমেটিক্যালি ওর নিচের দিকে জোরে টান দিবে, তাহলে পুরো জিনিসটা এইদিকে মুভ করা শুরু করবে। তাহলে একটা বল প্রয়োগ হচ্ছে, সো অবশ্যই একটা কি থাকবে? ত্বরণ থাকবে। এই ত্বরণটাই আমাদেরকে কি করতে বলছে? বের করতে বলছে। সেম কাহিনী এখানে, এই বস্তুটা নিচের দিকে এমজি বলে টান দিবে, টান দেওয়ার কারণে পুরো জিনিসটা এই যেভাবে করে মুভ করবে টানের কারণে। সেম এইদিকেও হইতে পারে টান, এইদিকেও হইতে পারে, এটা ডিপেন্ড করে কোন দিকে যাবে বস্তুটা। সো ইন টোটাল ব্যাপারটা আসতেছে এটা,
যে এই জায়গার মধ্যে প্রথম কাহিনীটা আমরা একটু ভালো করে দেখাবো, বাকিগুলো আমরা একটা সিম্পল টেকনিক শিখে ফেলবো। কিরকম আসেন, এই M1 ভরের বস্তুটা নিচে দিয়ে টানতেছে M1G বলে, M2 ভরের বস্তুটা নিচে দিয়ে টানতেছে M2G বলে। আমরা ধরে নিছি M1 ইজ গ্রেটার দেন M2, ঠিক আছে? কপি করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা M1 ইজ গ্রেটার দেন M2 ধরে নিছি। M1 ইজ গ্রেটার দেন, অর্থাৎ বড় ভরটা M1, ছোট ভরটাকে ধরবো M2। ঠিক আছে? তাহলে কি হবে আপনি নিজেই বুঝতেছেন, এরকম দুইটা বস্তু যদি আপনি ঝুলাই দেন, এর ভর যদি বেশি হয়, ডান হাতের ভর যদি বেশি হয়, তাহলে অটোমেটিক্যালি ও নিচে যাবে, অন্যজন উপরে উঠবে, নিচে উপরে, রাইট? সো এই বস্তুটা নিচে যাবে, এই বস্তুটা সুন্দর মতো কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। এটা বুঝতে পারতেছেন আপনি? সো একটু খেয়াল করবো সবাই। আমরা এই M1G টা যেদিকে কাজ করতেছে, M2G টা আপাত পক্ষে দেখে মনে হচ্ছে এইদিকেই কাজ করতেছে, কিন্তু আসলে এইদিকে কাজ করতেছে না। কিভাবে? একটু খেয়াল করে, এই M2G টা আমাকে কোন দিকে টান দিচ্ছে? এই নিচের দিকে টান দিচ্ছে না? তাহলে এই দড়ি বরাবর কোন দিকে টান দিচ্ছে? এই যে নিচের দিকে টান দিচ্ছে। এই দড়ি বরাবর কোন দিকে টান দিচ্ছে? নিচের দিকে টান দিচ্ছে। এই দড়ি বরাবর এই যে এইদিকে টান দিচ্ছে, এই যে এই দিকে টান দিচ্ছে, এই যে এইদিকে টান দিচ্ছে। দেখেন তো, M1G টা যেদিকে কাজ করতেছে, M2G টা ঠিক তার অপোজিটে না কাজ করতেছে? ব্যাপারটা বুঝছেন কিনা আবার একটু দেখাই। M2G টা এই যে এইদিকে কাজ করতেছে, তাহলে এই দড়িটা এইদিকে নিচের দিকে টান দিবে, এই যে এইদিকে টান দিবে, এই যে এইদিকে টান দিবে, এইদিকে টান দিবে, এই যে উপরের দিকে টান দিচ্ছে। সো M1G নিচের দিকে টান দিচ্ছে, M2G টা কোন দিকে টান দিচ্ছে? উপরের দিকে। তাহলে M1G এবং M2G আসলে দেখতে একই দিকে মনে হলে একজন আরেকজনের কোন দিকে কাজ করতেছে? অপোজিট। একজন আরেকজনের কোন দিকে কাজ করতেছে? অপোজিট দিকে। সো আমরা সুন্দর মতো বলের সূত্র কি লিখতে পারি? বল F ইকুয়াল টু M ইন্টু A। বলের জায়গায় লিখবো কত এখন? দেখেন তো, এই জায়গায় বল আছে দুইটা, একটা হচ্ছে M1G আর একটা হচ্ছে M2G, যেখানে একজন আরেকজনের বিপরীত, একজন থেকে আরেকজনকে বিয়োগ করলাম, ইকুয়াল টু ভর। আচ্ছা, এটা তো একটা সিস্টেম, কপি করলো তো একটা সিস্টেম। সিস্টেম মানে এই যে ভরটা বসাবো আমরা, অবশ্যই মোট ভর বসাইতে হয়, মোট ভর বসাইতে হয়। সো এই জায়গায় M এর জায়গায় বসাবো মোট ভর, M1 প্লাস M2 ইন্টু ত্বরণ। সো ত্বরণের সূত্র কি আসছে? দেখেন তো, জিটা কমন নিব, M1 মাইনাস M2 ডিভাইড বাই M1 প্লাস M2 ইন্টু জি। দেখেন তো সবাই বুঝছেন কিনা, কে কে বুঝি নাই? M1 যেটার নিচে, M2 যেটাও নিচে হইলেও এ আসলে অপোজিটে কাজ করতেছে, এই দিকে কাজ করতেছে। সো একজন থেকে আরেকজনকে মাইনাস করছি, এই যে মাইনাস করছি, ডিভাইড, এই যে এম এর জায়গায় বসাইতে হবে সিস্টেম যেহেতু, তাহলে পুরো সিস্টেমের ভরটা বসাইতে হবে ইনটু ত্বরণ, পুরো সিস্টেমের ত্বরণ একটাই হয়। সো ত্বরণ সমান এই যে। দেখেন তো, কেউ না বুঝলে একটু বলবো, কেউ? বাহ, আশা করি সবাই বুঝছেন। চলে আসেন, যদি বুঝে যায় তাহলে এটা থেকে আমরা একটা আসলে টেকনিক বের করে ফেলবো। টেকনিকটা কি? একটু খেয়াল করবো। টেকনিকটা হচ্ছে, ত্বরণের সূত্র হবে, উপরে কি হয়েছিল দেখেন তো, উপরে কি হয়েছে? এই যে জিটা গুণ ধরেন, তাহলে M1G মাইনাস M2G হয়েছে কি? বড় বল থেকে ছোট বলটা কি দিচ্ছেন? মাইনাস করছেন। বড় বল থেকে ছোট বলটা কি দিচ্ছেন? মাইনাস। M1G মাইনাস M2G। সো আমরা লিখবো বড় বল মাইনাস ছোট বল ডিভাইড বাই M1 প্লাস M2 হয়েছে নিচে। দেখেন তো নিচে কি হয়েছে? M1 প্লাস M2 না, অর্থাৎ দুইটা ভরের যোগফল। তাহলে ভরের যোগফল, ভরের যোগফল। তবে একটু শর্ত আছে, এই শর্টকাটটা কাটানোর একটু শর্ত আছে। সেই একটু শর্তটা কি? শর্তটা হচ্ছে, একটু দেখেন তো, এই M1G টা দড়ি বরাবর কাজ করতেছে না? M2G টাও দেখেন তো দড়ি বরাবর কাজ করতেছে। তাহলে M1G M2G বা বড় বল এবং ছোট বল দুইটাই দড়ি বরাবর আছে, অর্থাৎ একজন এই বরাবর কাজ করতেছে, আরেকজন এই বরাবর। ব্যাপারটা কিন্তু না, দুইজনেই দড়ি বরাবর কাজ করতে। সো মাথায় রাখ, আমরা সবসময় এই বলগুলো দড়ি বরাবর হইতে হবে। বলগুলো কি বরাবর হইতে হবে? দড়ি বরাবর। বলগুলো কি বরাবর হইতে হবে? দড়ি বরাবর। সো ত্বরণের সূত্র আসবে বড় বল মাইনাস ছোট বল ডিভাইড বাই বরের যোগফল। আর বলগুলো অবশ্যই কি বরাবর থাকতে হবে? দড়ি বরাবর থাকতে হবে। বলগুলো অবশ্যই দড়ি বরাবর থাকতে হবে। তাহলে একটু আসুন তো এইটা একটু করি, তাহলে সবার একটু ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু করি, আর এটা একটু করা যাক, তাহলে সবার একটু বেসিকটা ক্লিয়ার হোক। সো ত্বরণের সূত্র আমরা কি পড়ছি ওটা আগে বুঝেন আপনি। ত্বরণের সূত্র পড়ছি আমরা বড় বল মাইনাস ছোট বল, ছোট বল ডিভাইড বাই ভরের যোগফল।
ভরের যোগফল। ওকে, একটু খেয়াল করব, সিম্পল। আসেন M1 ধরলাম এটাকে, M2 ধরলাম এটাকে। M1 ভরের বস্তুটা নিচের দিয়ে কত বল দিবে? M1 G বল দিবে, নো প্রবলেম। M2 ভরের বস্তুটাও নিচের দিয়ে কত বল অনুভব করবে? M2 G বল অনুভব করবে। কত বল অনুভব করবে? M2 G বল অনুভব করবে। এবার একটু খেয়াল করবে সবাই, এই M1 G টা কোন বরাবর কাজ করতেছে? দড়ি বরাবর, নো প্রবলেম। M2 G টা কোন বরাবর কাজ করতেছে? দড়ি বরাবর না, দড়ির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। যখনই কোনো বল বা কিছু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন ওর ওই বরাবর কোনো উপাংশ থাকে না। আবার বলি, এই M2G এর এই দড়ি বরাবর কোনো প্রকার উপাংশ থাকবে না, কারণ এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে থাকলে কখনোই কোনো বলের ওই বরাবর কোনো উপাংশ থাকে না। সো বোঝা গেল আমাদের এই M2G এর দড়ি বরাবর উপাংশ নাই। দড়ি বরাবর উপাংশ নাই কেন? কারণ অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো আলটিমেটলি দড়ি বরাবর ওর কোনো উপাংশ নাই। তাহলে দড়ি বরাবর যদি ওর কোনো উপাংশ না থাকে, এসে বড় বল M1G, এই M2G টা দড়ি বরাবরই নাই। সো দড়ি বরাবর যদি ও না থাকে, ওকে কি আমরা নিতে পারবো? না। তাহলে এই জায়গায় আসলে বল আছেই কয়টা? শুধু একটা বল আছে? নো, এই জায়গায় বল শুধু কয়টা আছে? একটা বল। কেন? ওই যে M1G মাইনাস M2G যে করবো, M2G তো দড়ি বরাবর নাই। সো দড়ি বরাবর যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। সো আমরা কি করবো? শুধু শুধু একটা বলই লিখবো, M1G। কেন? তার কোনো ছোট বল নাই, এই যে -0 উপাংশ নাই। ডিভাইড বাই ভরদ্বয়ের যোগফল M1 প্লাস। সো ত্বরণের সূত্র আসলে এটা, M1 বাই M1 প্লাস M2 ইন্টু G। মুখস্থ করার কোনো দরকার নেই, টেকনিকটা শিখেন। অবশ্যই বলগুলা কোন বরাবর লাগবে? আমার দড়ি বরাবর বল লাগবে। সো দড়ি বরাবর বল আমরা বের করতে গিয়ে দেখলাম, দড়ি বরাবর বল বের করতে গিয়ে দেখলাম এই M2G টা দড়ি বরাবর নাই। কেন? কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এই জন্য M1G M2G এর মানটা 0 বসাইলাম, দুটো পরে যোগ। দেখি তো কে কে বুঝি নাই, তাড়াতাড়ি। কে কে বুঝি নাই? এটা আমাদের 2 নাম্বার কপি কল না, এটা 1 নাম্বার কপি কল। দেখি কে কে বুঝেন নাই। মুখস্থ করার কোনো দরকার নাই, একটু কাহিনী করবে। বলে যে শর্টকাট ফর্মুলা আছে ওইখানে জি মাল্টিপ্লাই, না 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 না, এই যে জিটা তো এখানে মাল্টিপ্লাই করেই, এই জিটা এখানে বলের সাথে মাল্টিপ্লাই না, M1G মাইনাস M2G। তো M1 বড় বল, ছোট বল, জি মাল্টিপ্লাই সহই তো। এই যে M1 বাই M1 প্লাস M2 ইন্টু জি। শর্টকাটে কোনো জি গুণ করছি নাকি আমরা? এই যে জিটা তো আমরা কমন নিছিলাম, জি দিয়ে গুণ করলেই তো M1G বল হচ্ছে। আমরা তো বড় ভর মাইনাস ছোট ভর বলি নাই, ঠিক আছে? বড় বল বলছি। সো M1G M2G। ওকে, আসেন তারপরে 3 নাম্বারটা করি, তাহলে আমাদের মোটামুটি কপি কলের কাহিনীটা শেষ হবে। আচ্ছা, ওকে, এটার মধ্যে একটু আসি। আমাদের কাছে আবারও দুইটা ভর আছে, একটা ভরকে আমরা ধরে নিয়েছি M1, আর একটা ভরকে আমরা ধরে নিয়েছি M2। ঠিক আছে, নো প্রবলেম, সিম্পল জিনিস। M1 ভর, M2 ভর। ওকে, এই জায়গায় একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিলাম, বা আলফা ধরে নেন, আপনার ইচ্ছা, আপনি যেটা ধরবেন, নো প্রবলেম এটাতে। ঠিক আছে, ওকে। M1 ভর, M2 ভর, থিটা। আমাকে বলছে এই কপি কলটা ত্বরণ বের করতে। সো ত্বরণের সূত্র আবারও লিখি, বড় বল মাইনাস ছোট বল ডিভাইড বাই ভরের যোগফল। শর্টকাটটা লিখি। সো প্রথমে আসুন বলগুলো একটু লিখি। এই যে M1 ভরের বস্তুটা আছে, ও নিচে দিয়ে কত বল অনুভব করতেছে? আমরা জানি M1G পরিমাণ বল অনুভব করতেছে, নো প্রবলেম। এই M2G টা খাড়া সেম নিচে দিয়ে কাজ করতেছে, কিন্তু এবার একটু খেয়াল করবেন, আমরা কিন্তু উপাংশ শিখাইছি সবাইকে, বারবার বারবার শিখাইছিলাম এটা, যে এই বরাবর আমরা একটা লম্ব টানলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, এই বরাবর উপাংশ আসবে M2G cos থিটা, এই বরাবর উপাংশটা আসবে M2G sin থিটা।
আশা করি সবার মনে আছে। হেলানো তলের এই বেসিকটা বারবার বারবার মনে রাখতে বলছিলাম, যে আমাদের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এম টু জি এই বরাবর কাজ করতেছে, এই যে একটা লম্ব টানলাম এই অ্যাঙ্গেলটাও থিটা, সো এটা আসবে এম টু জি কস থিটা। আর অন্যদিকে এম টু জি কস থিটার সাথে ঠিক লম্বভাবে থাকবে আমাদের এম টু জি সাইন থিটা। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করুন তো কোনটা দড়ি বরাবর কাজ করতেছে, আপনি নিজেই বলতে পারবেন। এই এম ওয়ান সিটা দড়ি বরাবর কাজ করতেছে, সো ওকে আমরা টিক দিতে পারি। ঠিক আছে, কেন? দেখেন তো এই যে দড়ি বরাবর না। আচ্ছা, এই এম টু জি কস এটা কি দড়ি বরাবর কাজ করতেছে? না। দড়ি বরাবর কে কাজ করতেছে? এম টু জি সাইন থিটা। দেখেন তো এই যে দড়ি বরাবর কাজ করতেছে না? দড়ি বরাবর, দড়ি বরাবর কাজ করতেছে। সো আপনি সুন্দর মতো লিখবেন কি, ত্বরণের জায়গায় বড় বল এম ওয়ান ইজ গ্রেটার দেন এম টু বলছিলাম আমরা সবসময়, এই ক্ষেত্রে এম ওয়ানটা এম টুর চেয়ে সবসময় বড়। সো বড় বলটা আসবে এম ওয়ান জি মাইনাস ছোট বল হবে কোনটা? দড়ি বরাবর বল যেটা, দড়ি বরাবর বল কোনটা আছে ছোটটা? এম টু জি সাইন থিটা। এম টু জি সাইন থিটা ডিভাইড বাই ভরের যোগফল হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। এই যে এটা সূত্র। দেখেন তো বুঝা গেছে কিনা, কে কে বুঝি নাই? দড়ি বরাবর বল লাগবে, সো এম ওয়ান জি নো প্রবলেম। এম টু জি দড়ি বরাবর ছিল না, উপাংশ নিয়ে ফেলছি, উপাংশ নিয়ে দেখলাম এম টু জি সাইন থিটা হয়ে গেছে। এই যে এম টু জি তাহলে সাইন থিটা তাহলে দড়ি বরাবর কাজ করতেছে, এও দড়ি বরাবর কাজ করতেছে, বড় এ বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, ডিভাইডেড দুইটা যোগফল। বলেন এরপর কার সমস্যা? 1 মিনিটে বলবো। এরপর কার সমস্যা? ওকে, কারো সমস্যা নেই, ভেরি গুড। এবার চলে আসেন, আমরা মোটামুটি কপি কলের ত্বরণ টরণ পড়ে ফেলছি, সো ম্যাথ গুলা আপনারা একটু করবেন সবাই। আমি দিয়ে দিচ্ছি কারণ এগুলো বইয়ের মধ্যে পাবেন না আপনারা, সো কপি কলের মধ্যে ম্যাথ গুলো একটু দিয়ে দিচ্ছি আমি, সবাই একটু করার ট্রাই করুন। 5 কেজি, 10 কেজি ত্বরণ কত? মুখস্থ করার দরকার নেই সূত্রগুলো, আপনি নিজে নিজে শর্টকাট গুলো নিজে নিজে বানানোর ট্রাই করবেন, নিজে নিজে কিভাবে আসছে টেকনিকটা মাথায় রাখার ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে এই ম্যাথগুলো সবাই একটু করার ট্রাই করবেন, নোটগুলো অবশ্যই দেখবেন, যারা ক্লাস করতেছেন অবশ্যই ম্যাথগুলো করবেন। এই আর কি, সিম্পল ম্যাথ, কোনো প্যারা নাই। ওকে আসা, এরপর আমরা আরেকটা ম্যাথ করবো একটু, এটা বলের ম্যাথ একটা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সবাই একটু খেয়াল করবেন। আমার কাছে একটা পানির পাইপ আছে, এই যে পানির পাইপ আছে, এটা হচ্ছে আমাদের পানির পাইপ। পানির পাইপ, এই পানির পাইপের এই যে প্রস্থচ্ছেদটা আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আমাদেরকে 0.02 মিটার স্কোয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে, এই জায়গায় একটা দেয়াল আছে। এবার পানিগুলা যে আসতেছে, পানিগুলা এই পাইপটা থেকে পানিগুলা যে বের হচ্ছে, ওরা 10 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে, বেগে পানি বের হচ্ছে। এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে পানিটা বের হচ্ছে, বের হয়ে গিয়ে ওরা কোথায় আঘাত করতেছে? দেয়ালে গিয়ে আঘাত করতেছে। দেয়ালে গিয়ে আঘাত করে ওরা জাস্ট পড়ে যাচ্ছে, অর্থাৎ দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে পানিগুলো স্থির হয়ে যাচ্ছে। দেয়ালে ধাক্কা খেয়ে, দেয়ালে ধাক্কা খেয়ে
পানি স্থির হয়ে যাচ্ছে। বলছে দেয়াল কর্তৃক প্রযুক্ত বল কত, বা দেয়ালের উপর পানি কর্তৃক প্রযুক্ত বল কত। দেয়ালের উপর পানির প্রযুক্ত বল কত। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, এটা অনেকবার পরীক্ষায় আসছে, তো সবাই একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। একটু ঝামেলা আছে ম্যাথটার মধ্যে, সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রথমে কিছু জিনিস আপনি বুঝেন যে আমাদের পানিটা যখন গিয়ে আঘাত করবে, এই যে এই সিচুয়েশনে গিয়ে পানিটা গিয়ে আঘাত করলো, ঠিক আছে, এরকম গিয়ে আঘাত করবে। সো যখন গিয়ে আঘাত করবে, তাহলে আমরা জানি এই জায়গার মধ্যে ও একটা বল প্রয়োগ করতেছে, একটা বল প্রয়োগ করতেছে, রাইট। কিভাবে বুঝছি বল প্রয়োগ করতেছে? কারণ ওর বেগটা যখন আঘাত করতেছে, দেখেন জাস্ট যখন আঘাত করতেছে তখন ওর বেগটা 10, 10 বেগে আঘাত করতেছে, এরপর 0 হয়ে যাচ্ছে, তাহলে একটা বল প্রয়োগ হচ্ছে, মানে তো বেগ চেঞ্জ হইতো না। বুঝিয়েন সবাই বল কিভাবে প্রয়োগ হচ্ছে বুঝছি। এই যে ও যখন জাস্ট আঘাত করে ফেলতেছে তখন ওর বেগটা 10, এরপর আঘাত খেয়ে ওর বেগ হয়ে যাচ্ছে 0। সো বুঝতে পারতেছেন বেগের চেঞ্জ হচ্ছে, বল থাকবে। সো বলের সূত্র আমরা সূত্র মতো সবাই জানি কি, এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। এখন একটু খেয়াল করলে দেখবেন খুব ইন্টারেস্টিং ভাবে যে আমাদের এমটা নাই, ভরটা নাই। এই জায়গার মধ্যে ভরটা, এই যে এই জায়গাটুকুর পানি যেটা আছে, এই পানিটুকুর ভর আমার কাছে নাই, ভরটা নাই। এখন ভর না থাকলে কোনো সমস্যা হয় না, আমরা সবসময় জানি যে ভর যখন না থাকে আমাদের কাছে, আমরা সুন্দর মতো রো ইন্টু ভি এই সূত্রটা বসাইতে হয়, ঠিক না। ভরের জায়গায় রো ইন্টু ভি, ঘনত্ব ইন্টু আয়তন, এই সূত্রটা মাস্ট বসাইতে হয় আমাদের। ভরের জায়গায় রো ইন্টু ভি, ঘনত্ব ইন্টু আয়তন, এই সূত্রটা মাস্ট বসাইতে হবে, মাস্ট। এটা বসাইলাম। বসানোর পর আরো কিছু জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এর পরের জিনিসটা, সেটা হচ্ছে রো তো বুঝতেছি, পানি বলে দিছে 1000, নো প্রবলেম। আয়তন, আয়তনটা একটু খেয়াল করবেন, আয়তনটা আবার আমার কাছে ডিরেক্ট নাই, আয়তনটা নাই, কিন্তু একটু খেয়াল করুন তো, আমার কাছে কিন্তু এইটুকু অংশের ক্ষেত্রফল আছে। সো এইটুকু পানির আয়তন বের করার জন্য আমি ক্ষেত্রফল ইনটু এইটুকু দৈর্ঘ্য কাউন্ট করলে হচ্ছে, অর্থাৎ আমি এই জায়গাটুকু দৈর্ঘ্য ধরে নিলাম এল, এল ধরে নিলাম, তাহলে সুন্দর মতো আয়তন লিখতে পারবো কি, এইটুকু হচ্ছে আমাদের ক্ষেত্রফল এ, এটা হচ্ছে এল, তাহলে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, এটা ধরে লিখে দিতে পারবো। তাহলে আমি পুরোটুকু অংশ আয়তন পেয়ে যাবো না, এই যে ক্ষেত্রফল নিলে এতটুকু পাবো, দৈর্ঘ্য নিলে এতটুকু, তাহলে এই পুরোটুকু অংশের আয়তন আমি পেয়ে গেলাম। সো এটা একটু আমরা এখানে বসাই দিব। আসেন, রো ভি এর জায়গায় বসবে এ ইন্টু এল। এ, এই ছোট হাতের এ, এই ছোট হাতের এ মানে ত্বরণ, সো ত্বরণ মানে আমরা ভি মাইনাস ইউ বাই টি জানি সবাই। ওকে, একটু খেয়াল করবো সবাই। তারপর রো এ ইন্টু, একটু কাজ করবো এখানে, এল বাই ছোট হাতের টি লিখলাম। দেখেন করছি কি, এই যে এল ছিল, এই যে টিটা ভাগ ছিল না নিচে, এটাকে জাস্ট এখানে নিয়ে আসছি, এল বাই টি। ভি শেষ বেগটা তো 0 দেখতে পাচ্ছি আমরা, সো 0 হলে এটা শুধু মাইনাস ইউ পড়ে থাকবে, ঠিক আছে, 0 গিয়ে বাধা পেয়ে থেমে যাচ্ছে। একটু খেয়াল করুন তো, এল বাই টি, এই যে এল বাই টি, এল মানে কি, এল মানে এই দূরত্বটুকু ডিভাইডেড টি। সো দূরত্ব ডিভাইডেড সময়, দূরত্ব ভাগ সময় মানে কি, দূরত্ব ভাগ সময় মানে কি, দূরত্ব ভাগ সময় মানে বেগ। এই যে এই জিনিসটা কত বেগে এইদিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে, ইউ এই যে 10 বেগে যাচ্ছে না, এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে পানিটা বের হয়েছে। সো এই দূরত্বটুকু অতিক্রম করছে টি সময়, তাহলে এল বাই টি মানে এই জায়গাটুকুর বেগ আসবে। সো বেগের মানটা কত, 10 মিটার পার সেকেন্ড। সো আমরা তো ইউ দিয়ে লিখছি, ঠিক না। সো ইউ আসবে এ ইন্টু এল বাই টি মানে বেগ। সো ইউ ইন্টু মাইনাস ইউ তো আগেরই আছে, সো এটা আসছে মাইনাস রো এ ইউ স্কোয়ার। রো এর মান 1000, ক্ষেত্রফলের মান দিয়ে দিচ্ছে 0.02, ইন্টু ইউ এর মান দিয়ে দিচ্ছে 10। এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। দেখেন তো কে কে বুঝেন নাই, ম্যাথটা একটু টাফ আছে, সো একটু দেখেন কে কে বুঝি নাই। বলবো কেউ না বুঝলে। এম এ খাটাইছি প্রথমে, খেয়াল করবেন, এম এ, এম এর জায়গায় জানি রো ইন্টু ভি লেখা যায়, কারণ ভর নাই আমার কাছে। আয়তনের জায়গায় আবার এ ইন্টু এল লিখলাম। এরপর একটু কারিগরি করে এল বাই টি করে ফেললাম। এল বাই টি করার কারণে দূরত্ব বাই সময় মানেই বেগ বসা দিছি। তারপর সবগুলো ভ্যালু আমার কাছে আছে, বসা দিলাম। সবগুলো ইউজ হয়েছে, সবগুলোই কাহিনী মিলছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সবাই আশা করি মাথা রাখবেন। আসেন, এরপরে আমরা শিখবো হচ্ছে বলের ঘাত।
আচ্ছা, বলের ঘাতের সংজ্ঞা আশা করি সবাই জানেন। ঠিক আছে, বলের ঘাত মানে হচ্ছে প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফল। বলের ক্রিয়াকাল মানে সময়, ঠিক না? বল যতক্ষণ কাজ করতেছে বা বলের ক্রিয়াকাল, ওটার গুণফলকে আমরা বলি বলের ঘাত। বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলি বলের ঘাত। তাহলে একটু আসুন তো, আমি মনে করি কোন একটা বস্তু আছে, ওর উপর এফ বল প্রয়োগ করছি, কতক্ষণ ধরে প্রয়োগ করছি, টি সময় ধরে প্রয়োগ করছি। তাহলে বলের ঘাত যে দ্বারা প্রকাশ করি সেটা আসবে এফ ইন্টু আমাদের জন্য টি, বল ইন্টু যতক্ষণ সময় আছে। এবার একটু খেয়াল করলে এফ এর জায়গায় আমরা সুন্দর মতো লিখতে পারি এফ হচ্ছে এম এ ইন্টু টি, তারপর এম এ জায়গায় লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, ইন্টু আসলে টি, টি কাটা চলে যাচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এম ভি মাইনাস এম ইউ মানে কি পড়াইছিলাম, আশা করি মনে আছে সবার। এম ভি মাইনাস এম ইউ মানে পড়াইছিলাম ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। সো বলের ঘাত আসলে ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত আসলে ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের সমান। আর ভরবেগের পরিবর্তন নিয়ে আমি বেশ কিছু কথাবার্তা বলছিলাম আগের ক্লাসে, মনে আছে কিনা একটু দেখাই দিই। ভরবেগের পরিবর্তন নিয়ে এই যে, ভরবেগের পরিবর্তন নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছিলাম। এই যে শেষ বেগ, আদি বেগ ইউ, শেষ বেগ আছে ভি, তাহলে আদি থেকে শেষ ভরবেগ বিয়োগ করছিলাম, ভরবেগের পরিবর্তন পাইছিলাম এম ভি মাইনাস এম ইউ, রাইট? আর ভেক্টর রূপ, ভেক্টর রূপ মানে এই যে এম ভি ভেক্টর মাইনাস এম ইউ ভেক্টর। সো আশা করি এগুলো মনে আছে সব। ওকে, তাহলে একটু খেয়াল করবেন। সো এটাকে আমরা যে ভেক্টর যখন লিখবো, যে ভেক্টর, তখন এটা আসবে এম ভি ভেক্টর মাইনাস এম ইউ ভেক্টর। সো ওইটাও একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে যে এর দুইটা সূত্র, একটা হচ্ছে এফ টি, আর একটা একটু মাথায় রাখবো এম ভি মাইনাস এম ইউ মাথায় না রেখে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ মাথায় রাখবো। তাহলে একটু ভালো হবে আমাদের জন্য, বুঝবেন কেন ভালো হবে। আদি ভরবেগ মাথায় রাখবো, এই যে এটা শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে একটু আসুন এক দুইটা একটু ম্যাথ করি, যেগুলো সবচেয়ে বেশি আসে ওগুলোই করি। মনে করেন আমাদের কাছে একটা দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে আমরা একটা বল ছুঁড়ে মারলাম। কত বেগে ছুঁড়ে মারছি, 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি। দেয়ালে গিয়ে আঘাত করলো, আঘাত করে ও আবার বিপরীত দিকে ব্যাক করলো। কত বেগে ব্যাক করলো, 6 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করলো। এই বলটার ভর দিয়ে দেওয়া আছে 2 কেজি। বললো বলের ঘাত কত, বলের ঘাত কত। ওকে, তাহলে একটু খেয়াল করবেন সবাই, সিম্পল। 10 মিটার পার সেকেন্ড আঘাত করছে, 6 বেগে ফিরে আসছে। তাহলে এই বেগটার দিক আর এই বেগটার দিক পরস্পর বিপরীত দিকে। সো একজনকে পজিটিভ ধরলে আরেকজনকে নেগেটিভ ধরি। তো আমি 6 কে পজিটিভ ধরি, 10 কে নেগেটিভ ধরি। সো আদি বেগ ইউ মাইনাস 10, শেষ বেগ ভি প্লাস 6। সো আমরা ভি আর ইউ দেওয়া আছে, আপনি বুঝতেছেন। বলের খাতে সূত্র বসাবো এম ভি মাইনাস এম ইউ। সো এম তো কমন যাচ্ছে, ভি এর মান হচ্ছে 6 মাইনাস ইউ, মাইনাস মাইনাস প্লাস 10, এই যে 2 ইন্টু 16, 32 কেজি মিটার পার সেকেন্ড। দেখেন, কেউ না বুঝলে একটু বলবেন দ্রুত, 1 সেকেন্ডে। এটাকে একদিকে, এটা তার বিপরীত দিকে। সো একজন পজিটিভ একজন নেগেটিভ, মান বসাই দিচ্ছি, শেষ। আচ্ছা, এরপরে একটা কঠিন ম্যাথ করি, দিল আমাদেরকে 2 নাম্বার। আচ্ছা, আমার কাছে একটা দেয়াল আছে। এই যে আমি একটা বলকে মারছি, এই যে এই বরাবর মারলাম, 10 মিটার পার সেকেন্ড বেগে মারলাম 2 কেজি ভরের একটা বস্তুকে। এরপর ও কি হইলো, ও এই যে এইদিকে চলে গেল, কত 10 মিটার পার সেকেন্ড বেগে গেল, ঠিক আছে, ধাক্কা খেয়ে চলে গেছে আর কি, একটু বাঁকা হয়ে। সো আমাদের এই অ্যাঙ্গেলটা দিল 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও দিল 30 ডিগ্রি, ঠিক আছে। তারপর বললো বলের ঘাত কত। সো এই জায়গায় বলের ঘাতটা বের করার জন্য আমাদেরকে একটু টেকনিক খাটাইতে হবে। কি টেকনিক খাটাইতে হবে, আমরা আগের বার দেখছিলাম কি এমভি মাইনাস এমইউটা ডিরেক্ট আমরা এখানে ইউজ করে ফেলছিলাম বলের ঘাতের কাহিনী, ঠিক না? ভরবেগের পরিবর্তন। সো ভরবেগের পরিবর্তনে এই জায়গায় ওদের মধ্যবর্তী, ওরা পরস্পর একই সরলরেখা বরাবর ছিল। এই যে সরলরেখা বরাবর, এও সেম বিপরীত দিকে আর কি, কিন্তু একই সরলরেখা বরাবর। একই সরলরেখা বরাবর বা কোনো অ্যাঙ্গেল না থাকার কারণে নো প্রবলেম।
ভরবেগের পরিবর্তন আমরা ডিরেক্ট বের করে ফেলছি, কিন্তু অ্যাঙ্গেল থাকলে ভরবেগের পরিবর্তন বের করার জন্য কিন্তু আমাদের একটা টেকনিক ছিল, মনে আছে কিনা? সেটা হচ্ছে যখন আমরা অ্যাঙ্গেল পাবো একটা, তখন কিন্তু একটা ভেক্টর রাশি, সো ভি ভেক্টর মাইনাস কি ভেক্টর চলে আসবে, ইউ ভেক্টর চলে আসবে। সো আমরা যদি মান বের করতে চাই অ্যাঙ্গেল থাকলে, সো তখন আসবে এম, এটা আসবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি cos 180 মাইনাস আলফা, কারণ মাঝখানে মাইনাস আছে, সো আসবে 180 মাইনাস আলফা অ্যাঙ্গেল থাকলে, রাইট? সো অ্যাঙ্গেল যদি থাকে তাহলে আমরা অ্যাঙ্গেলটা বের করতে হবে, আগে দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফাটা বের করতে হবে। আলফা বের করার কাহিনী মনে করেন, আলফা যে দুইজনে হয় ওই বিন্দুর দিকে আসতে হবে অথবা দুইজনে ওই বিন্দু থেকে চলে যাইতে হবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার সিস্টেম কি, হয় দুইজনে ওই বিন্দুতে আসবে তাহলে এটা হবে অ্যাঙ্গেল, অথবা দুইজনে ওই বিন্দু থেকে দূরে চলে যাবে তাহলে এটা হবে অ্যাঙ্গেল। এই দুটোই আলফা। এই জায়গায় আমাদের আলফা কোনটা একটু খেয়াল করবো, এই বিন্দুতে এটা আসছে ভেক্টরটা, এটা চলে গেছে, তাহলে এটাকে কি আপনি অ্যাঙ্গেল বলতে পারবেন? না, এটা কিন্তু অ্যাঙ্গেল বলা যাবে না। কেন বলা যাবে না? ওই যে বলছিলাম যে একজন গেছে একজন আসছে, হবে না, হয় দুইজনই আসতে হবে অথবা দুইজনই চলে যাইতে হবে, সেম কাহিনী হইতে হবে। তো আমরা কি করব, আমরা এই রেডটাকে দরকার হয় একটু সামনে থেকে বর্ধিত করব। বর্ধিত করলে এবার এই পয়েন্ট থেকে একটু চিন্তা করেন তো, এই পয়েন্ট থেকে একটু চিন্তা করলে এই পয়েন্ট থেকে এটাও বাইরে চলে গেছে, এটাও বাইরে চলে গেছে, রাইট? এটাও বাইরে চলে গেছে, এটাও বাইরে চলে গেছে, সো এই টেনটা এই যে বাইরে চলে গেছে। তাহলে একটু খেয়াল করুন তো, এই পয়েন্ট থেকে এও বাইরে আছে, এও বাইরে আছে, এই যে এটাকে মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে পারবো আমরা। সো আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এটা, সেই অ্যাঙ্গেলটা কত হবে একটু খেয়াল করবো, খুবই সিম্পল আসলে, একটু চিন্তা করেন। এই যে রেখাটা আছে এই পুরোটা 180 ডিগ্রি, রাইট? এই পুরোটা 180 ডিগ্রি। সো এটা যদি 180 ডিগ্রি হয় একটু খেয়াল করবেন তো, এই অ্যাঙ্গেলটা 30 30 60 ডিগ্রি, তাহলে বাকি অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি। আমরা আলফার মান পেয়ে গেলাম কত, আলফা আসলে 120 ডিগ্রি। দেখছেন আপনাদের ভেক্টরের বেসিকটা কোথায় রাখতেছে, এখানে এসে 120 ডিগ্রি। সো আসবে রুট ওভার এম এর মান হচ্ছে 2 রুট ওভার 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু 10 cos 180 মাইনাস 120 মানে 60। এই যে শেষ, জে এর মান বের হয়েছে। বলেন কাজ ঝামেলা আছে? আদারে কার কার ঝামেলা আছে? কার কার ঝামেলা? সো আপনাকে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে হবে, ঠিক আছে? সো মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য সামনের দিকে বর্ধিত করছি, আলফা বের করছি, শেষ। চিত্রটা বেশি দরকার আর কি। দেখেন, আশা করি সবাই বুঝছেন। যদি বুঝে থাকেন তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকবে, বলের খাতটা পর্যন্ত মোটামুটি পড়লাম আমরা। এ হচ্ছে বলের খাতের কাহিনী। আমি ম্যাথটা দিয়ে দিব সবাইকে, সো সবাই একটু ম্যাথ গুলো করবেন। আমি আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দিছি, রাইট? সো ওগুলো একটু করবেন সবাই, কেউ মিস দিবেন না, একটু সবাই হোমওয়ার্ক গুলো করার ট্রাই করবেন, করলে দেখবেন আর প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন সবাই, যে হচ্ছে যত হোমওয়ার্ক করবেন তত ভালোভাবে ব্যাপারটা ঠিকভাবে শিখতে পারবেন। ওকে, বলেন।